জেনারেল বরিস তার দিকে তাকিয়ে সামনের খালি চেয়ারটা দেখিয়ে বলল, বসুন মিস্টার তুগান। সবাই নীরব। জেনারেল বরিস সোজা হয়ে বসে তুঘরিল তুগানের দিকে না চেয়ে অনেকটা স্বগত কণ্ঠেই বলল, আমরা দুঃখিত মিস্টার তুগান, আপনাকে আজ এভাবে এখানে আসতে হয়েছে, কিন্তু দায়িত্বই। একটু থেমে বলল, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন, ভাবলেছেন কণ্ঠে বলল তুঘরিল তুগান। একটা পিস্তল তুঘরিল তুগানের দিকে এগিয়ে দিয়ে জেনারেল বরিস বলল, এই পিস্তলটা কার? পিস্তলটা হাতে নিয়ে নেড়েচেড়ে বলল, আমার। গতকাল রাতে এই পিস্তলটা কার কাছে ছিল? আমার পিস্তল দুটো, তার একটা গতরাতে আমার কাছে ছিল, আর এ পিস্তলটা ছিল আমার ড্রয়িং রুমের ড্রয়ারে। সকালে এটা সেখানেই পেয়েছি। রাতে কি এটা কেউ ব্যবহার করেছে? আমি জানি না। এই পিস্তলের গুলিতে আমাদের একজন গোয়েন্দা কর্মী মারা গেছে। এই পিস্তলের গুলিতে? ভীষণভাবে চমকে উঠল তুঘরিল তুগান। হ্যাঁ, এই পিস্তলের গুলিতে, বলল জেনারেল বরিস। এতক্ষণে একটা উদ্বেগ ও আশঙ্কা তুঘরিল তুগানের চোখে মুখে ফুটে উঠল। সে বলল, এটা কি করে সম্ভব? সেটাই তো আমাদের জিজ্ঞাসা তুগান। বিমর্ষ তুঘরিল তুগানের কপালে চিন্তার গভীর বলি রেখা। ব্যাপারটা তার কাছে সত্যিই ভুতুড়ে মনে হচ্ছে। সকলেই জানে গতকাল ঘটনার সময় সে সারাক্ষণ জেনারেল বরিসের সাথেই ছিল। কে তার পিস্তল ব্যবহার করবে? তাছাড়া তার পিস্তল খোয়া যায়নি, ড্রয়ারেই ছিল। নিশ্চিত তুঘরিল তুগানের দিকে চেয়ে জেনারেল বরিস বলল, ঘটনা আরও আছে মিস্টার তুগান। তারপর অপর পিস্তলটি হাতে তুলে নিয়ে বলল, এটা রশিদবের পিস্তল। এ পিস্তলের একটা গুলি এবং আপনার ওই পিস্তলের একটা গুলি আমাদের নিহত একজন গোয়েন্দা কর্মীর দেহ থেকে পাওয়া গেছে। এর অর্থ আপনার পিস্তল এবং রশিদবের পিস্তল একসাথেই ছিল। তুঘরিল তুগানের অন্তরটা এবার সত্যিই কেঁপে উঠল। রশিদবের নাম শুনে হঠাৎ তার মনে ফায়জাবার মুখ ভেসে উঠল। জামাতিনের মতো রশিদব এবং ফায়জাবাও তো সাইমুমের প্রতি সহানুভূতিশীল। তাহলে ফায়জাবাই কি কোনো পাগলামি করেছে? তার পক্ষেই তো সম্ভব পিস্তল ড্রয়ার থেকে নিয়ে গিয়ে আবার যথাসময়ে যথাস্থানে এনে রাখা। এই ভাবনার উদয় হবার সাথে সাথে তার পিতৃমন কেঁপে উঠল থরথর করে। তাহলে কি ফায়জাবার কথা জানতে পেরেছে? রশিদবকে তো ওরা গ্রেফতার করেছে। ওর কাছ থেকেই তো ফায়জাবার কথাও বেরিয়ে আসবে। আর সাইমুম নিয়ে তার সাথেও রশিদবের আলোচনা হয়েছে, এ কথাও তো রশিদবের কাছ থেকে বেরিয়ে আসতে পারে। এতক্ষণে তুঘরিল তুগান সত্যিই দুর্বল হয়ে পড়ল। তুঘরিল তুগানকে নীরব দেখে জেনারেল বরিসি আবার বলল, বলুন মিস্টার তুগান, আপনি কি বুঝছেন? কতটুকু কি জানেন? স্বাভাবিক হবার চেষ্টা করে তুঘরিল তুগান বলল, আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। গতরাতে আমার গোটা ব্যাপারটায় আপনাদের সামনে আছে। তা জানি, বলল জেনারেল বরিস। তার চোখে মুখে বিরক্তি ও উত্তেজনার চিহ্ন। সে পুলিশ প্রধান তুরিনের দিকে তাকিয়ে বলল, রশিদবকে এখানে হাজির করো, সব কথা তার কাছ থেকেই পাওয়া যাবে। জেনারেল বরিস কথা শেষ করতেই সহকারী পুলিশ প্রধান মিস্টার রেকফ উঠে দাঁড়াল। বেরিয়ে গেল সে। কয়েক মিনিট পর রশিদবকে নিয়ে সে প্রবেশ করল ঘরে। রশিদবের চেহারায় কোনো অস্বাভাবিকতার কিছু নেই। চোখে মুখে শান্ত ভাব, কোনো উদ্বেগের চিহ্ন তার চোখে পড়ছে না। মিস্টার বেকফ বসল। রশিদব দাঁড়িয়েই থাকল। কেউ তাকে বসতে বলল না। জেনারেল বরিস তার তীক্ষ্ণ চোখটা রশিদবের দিকে একবার তুলে ধরে রশিদবের পিস্তলটা হাতে নিয়ে নাচাতে নাচাতে বলল, এই পিস্তলটা কার রশিদব? ধীরে ধীরে অথচ স্পষ্ট কণ্ঠে রশিদব বলল, পিস্তলের ট্যাগে আমার নাম ও দস্তখত থাকলে ওটা আমার। পিস্তল থেকে কয়টা গুলি ছুড়েছিলে? একটা। দ্বিধাহীন কণ্ঠ রশিদবের। আমাদের গোয়েন্দা কর্মীকে হত্যা করেছ, এটা স্বীকার করছো? হ্যাঁ, আমি তাকে গুলি করেছি। তুঘরিল তুগানের চোখ দুটি বিস্ফারিত। উদ্বেগ উৎকণ্ঠার ঝড় তার ভেতরে। রশিদবের কি মাথা খারাপ হলো? এমনভাবে সব স্বীকার করছে সে। এমনইভাবে কি তাহলে তার কথা এবং ফায়জাবার কথা সব বলে দেবে? এক অজানা ভয় এসে তাকে ঘিরে ধরল। ওই গোয়েন্দা কর্মীর দেহে দুটি গুলি ছিল। দ্বিতীয় পিস্তল পাওয়া গেছে, লোক পাওয়া যাচ্ছে না।
সেই লোকটি কে যে তোমার সাথে ছিল? রশিদব এই প্রশ্ন শুনে ভাবল, তাহলে নিশ্চয় এরা ফায়জাবার সন্ধান পায়নি। তুঘরিল তুগানের নিশ্চয় কিছু বলার কথা নয়। তাছাড়া সে গত রাতের ব্যাপারটা জানেও না। গ্রেফতার না করার কারণ তাহলে এটাই। রশিদব খুশি হল। ফায়জাবার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। ভালো লাগে তার ফায়জাবাকে। কবে এর শুরু সে জানে না। ফায়জাবার দেশপ্রেম, জাতিপ্রেম, আদর্শ নিষ্ঠা, সম্প্রীতি তাকে রশিদবের হৃদয়ের একান্ত কাছে এনে দিয়েছে। গতরাতে বিদায়ের সময় রশিদব ফায়জাবার হাত ধরতে গিয়েছিল, কিন্তু ফায়জাবা হাত টেনে নিয়ে সরে দাঁড়িয়ে বলেছে, আমি মুসলিম, তুমিও মুসলিম, আগের সেই কমরেড নই। সুতরাং আল্লাহ আমাদের মাঝে সীমারেখা টেনে দিয়েছেন, তা আমরা মেনে চলব। ফায়জাবার এই পবিত্রতা, জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি তার আগ্রহ ফায়জাবাকে রশিদবের কাছে এক মহৎ আসনে সমাসীন করেছে। তার যাই হোক, ফায়জাবার বাঁচা প্রয়োজন। রশিদব বলল, আমার সাথে আর কেউ ছিল না। তাহলে দ্বিতীয় গুলি কে করেছে? দ্বিতীয় গুলিটাও আমি করেছি। এই তো বললে তুমি একটা গুলি করেছ। আমার পিস্তল দিয়ে একটা গুলি করেছি, কিন্তু দ্বিতীয় পিস্তল দিয়ে দ্বিতীয় গুলি। অর্থাৎ তোমার হাতে দুটো পিস্তল ছিল। দ্বিতীয় পিস্তলটি কোথায় পেলে? তুঘরিল তুগানের বাড়ি থেকে চুরি করেছিলাম, আবার কাজ সেরে রেখে আসি। জেনারেল বরিস কিছু না বলে উঠে দাঁড়ালো। তার চোখ মুখ লাল টকটকে। সে পায়চারি করতে লাগল। এ সময় সে রশিদবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি মিথ্যে বলছো রশিদব, তোমার সাথে কে ছিল বলো? তুঘরিল তুগানের মুখটা ভয়ে ফ্যাকাশে, গোটা শরীরটা তার কাঁপছে। এই বুঝি রশিদব বলে দেয় ফায়জাবার নাম। রশিদবের পিস্তল চুরির কথা তারও বিশ্বাস হয়নি। জেনারেল বরিসের প্রশ্নের জবাবে রশিদব বলল, আমি বলছি আমার সাথে কেউ ছিল না। ক্রোধে কাঁপছিল জেনারেল বরিস। রশিদবের জবাব শোনার সাথে সাথে তার চোখ দুটি জ্বলে উঠল আগুনের ভাটার মতো। ডান হাত তুলে প্রচণ্ড এক ঘুষি দিল সে রশিদবের গালে। আকস্মিক এই আঘাতে রশিদব পড়তে পড়তে আবার দাঁড়িয়ে গেল। ঘুষি মনে হয় লেগেছিল দাঁতের মাড়িতে। রশিদবের মুখ দিয়ে রক্ত আসতে দেখা গেল। জেনারেল বরিসকে শিকারের উপর ঝাঁপিয়ে পড়বে এমন একটা ক্ষিপ্ত বাঘের মতো মনে হচ্ছে। গতকাল থেকে তার মেজাজ খারাপ। আহমাদ মুসারা তার নাকের ডগার উপর দিয়ে চলে গেল একান্তই তাচ্ছিল্য ভরে। এই ব্যর্থতার বেদনা যেন কিছুতেই ভুলতে পারছে না। হাতের কাছে একটা শিকার পেয়ে যেন সে কালকের শোধটাও নিতে চাচ্ছে। রশিদবের মুখের রক্ত ঠোঁট বেয়ে বুকের উপর গড়িয়ে পড়ছিল। সেদিকে চেয়ে ক্রূর হাসিতে ফেটে পড়ে বলল, বলো, কে ছিল তোমার সাথে? আহমাদ মুসারা মিটিং কোথায় করল? তা না হলে একেবারে ভরটা করে ফেলব। রশিদব কোনোই জবাব দিল না, যেন কিছুই হয়নি তার। এমনই ভাবেই দাঁড়িয়ে রইল। বেপরোয়া তার মুখভঙ্গি। রশিদবের এইভাবে নীরব থাকা আগুন ধরিয়ে দিল যেন জেনারেল বরিসের দেহে। ডান পা তুলে প্রচণ্ড এক লাত মারল রশিদবের কোমরে। রশিদব হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। শক্ত মেঝের উপর পড়ে তার কপালের এক অংশ কেটে গেল। পড়ে যাওয়া দেহের উপর আরেকটা লাথি ছুঁড়ে মেরে জেনারেল বরিস চিৎকার করে বলল, তুরিন, তুরিন, হারামজাদাকে ছাদের সাথে টাঙ্গাও, দেখি বেটা কতক্ষণ মুখ বন্ধ করে থাকে। তুঘরিল তুগান মুখ নিচু করে বসেছিল। রশিদবের দিকে তাকাবার সাহস পাচ্ছে না। সমস্ত শরীরে কি এক বেদনা তাকে দহন করছে। হৃদয়টা এফোড় ওফোড় হয়ে যাচ্ছে তার বেদনায়। রশিদবকে ছাদের সাথে টাঙ্গানো হলো। তারপর জেনারেল বরিস নিজ হাতে চাবুক তুলে নিল। নরম স্টিলের মতো চামড়ার চাবুক অসীম হিংস্রতা নিয়ে এলোপাথাড়ি পড়তে লাগল রশিদবের উন্মুক্ত শরীরে। রশিদবের গোটা দেহটায় ফেটে রক্তাক্ত হয়ে গেল। ফোঁটায় ফোঁটায় তা পড়ে নিচের মেঝেকে লাল করে তুলল। কিন্তু যাকে কথা বলবার জন্য এই অমানসিক অত্যাচার করা হচ্ছে সে রশিদব একেবারেই নিঃশব্দ। একটা আ শব্দ পর্যন্ত মুখ থেকে বেরোল না। তুঘরিল তুগানের উদ্বেগ উৎকণ্ঠার বেদনা এবার বিস্ময়ে পরিণত হল। তার যেন বিশ্বাস হতে চাইছে না এ রশিদব তাদের সেই রশিদব। এমন নির্যাতন তো হাতিও চিৎকার করত। এ ধৈর্যের শক্তি রশিদব পেল কোথায়? টেবিলের চারদিকে আরও যারা বসে আছে তা তো তারা দেখেনি।
ক্রোধে ক্ষোভে পরিশ্রমে ক্লান্ত জেনারেল বরিস একটা চেয়ার টেনে নিয়ে ঘরের এক কোণে বসল। 2 মিনিট টাইম দিলাম। তোর সাথে কে ছিল, কারা আছে বল, তা না হলে একদম গুঁড়ো করে ছাড়ব। রশিদবের চোখ বন্ধ ছিল, মুখ চোখ তার প্লাবিত ছিল রক্তে। নিচের দিকে ঝুলে থাকা একটা হাত তুলে অতি কষ্টে সে চোখটা পরিষ্কার করল। হাতটা কাঁপছিল। রক্তের বেড়াজাল ভেঙে চোখ খুলে তাকালো রশিদব। তারপর ধীর কণ্ঠে বলল, মিথ্যে আশা করবেন না জেনারেল বরিস, কিছু পাবেন না আমার কাছ থেকে। আমি আপনাদের কমরেড নই, আমি মুসলিম। অত্যাচার দিয়ে নিপীড়ন দিয়ে দেহকে দুর্বল করা যায়, শেষও করা যায়, কিন্তু বিশ্বাসের শক্তিকে স্পর্শ করা যায় না। আপনাদের কাছে আমি কিছুই আশা করি না, আমার ভরসা আল্লাহ। চুপ কর হারামজাদার বাচ্চা, আবার বক্তৃতা করা হচ্ছে বলে জ্বলন্ত এক অগ্নিপিণ্ডের মতো লাফিয়ে উঠল জেনারেল বরিস। পকেট থেকে রিভলভারটা বের করে নিয়ে রশিদবের মুখ লক্ষ্য করে ট্রিগার টিপল। 1, 2, 3 পরপর 3টা গুলি গিয়ে আঘাত করল রশিদবের মুখে। সমগ্র মুখটা একটা রক্তের পিণ্ডে পরিণত হল। প্রবলভাবে ঝাঁকুনি দিয়ে উঠল রশিদবের দেহ কয়েকবার, তারপর একেবারে স্থির। তুঘরিল তুগান সেদিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। এখন আর তার মনে কোনো ভয় নেই। রশিদব তার মনের ভয়ের পর্দাটা যেন কোথায় সরিয়ে দিয়েছে। এখন নিজ হৃদয়ের অন্তপুর দিয়ে সুদূর অতীতকেও যেন সে দেখতে পাচ্ছে। সাহসী সংগ্রামী চিরস্বাধীন পূর্বপুরুষের রক্ত যেন তার শিরায় শিরশির করে জেগে উঠল। রশিদবের দেহটা যখন কেঁপে স্থির হয়ে গেল, তখন তুঘরিল তুগান চোখ বন্ধ করে মুসলমানের মৃত্যুর সংবাদে যা পাঠ করতে হয় সে ভুলে যাওয়া দোয়ায় স্মরণ করার ব্যর্থ চেষ্টা করল। জেনারেল বরিস পিস্তলটা পকেটে ফেলে বলল, তুরিন, এ বিশ্বাসঘাতকের কি শাস্তি? আর সন্দেহজনক যাদের ধরেছ কাউকে ছেড়ো না, হয় তারা মুখ খুলবে, নয়তো তাদের রশিদবের ভাগ্যই বরণ করতে হবে। তুঘরিল তুগানের দিকে চেয়ে জেনারেল বরিস বলল, সাইমুমের খবর তুমি উপরে জানিয়েছ এবং গতরাতে তুমি আমাদের সাথে ছিলে, এ কারণেই তুমি রক্ষা পাচ্ছ, কিন্তু পিস্তল রহস্যের ব্যাপারটা তোমাকে সমাধান করতে হবে। একটু থামল জেনারেল বরিস, তারপর রুমাল বের করে মুখ মুছতে মুছতে তুঘরিল তুগানকে লক্ষ্য করেই বলল, তোমার পার্টির লোকজনদের নিয়ে অ্যাসেম্বলি হলে যাও, আমি আসছি। কথা শেষ করে জেনারেল বরিস গটগট করে বেরিয়ে গেল। দুহাতে মুখ ঢেকে কাঁদছিল ফায়জাবা, নিঃশব্দ কান্না। রশিদবের কাহিনী বলছিল তুঘরিল তুগান। তার চোখের নিচে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ। সোফায় গা এলিয়ে দিয়ে কথা বলছিল সে। তার শূন্য দৃষ্টি জানালা দিয়ে বাহিরের দিকে নিবদ্ধ। বলছিল সে, নিজের কথা স্বীকার করল, কিন্তু বলল না তার সাথে কে ছিল। চুপ করল তুঘরিল তুগান, চোখ বন্ধ করে কিছু ভাবল, তারপর চোখ খুলে সোজা হয়ে বসল। একটু ঝুঁকে পড়ে ডাকল, মা ফায়জাবা। ফায়জাবা মুখ তুলল, অশ্রু ধোয়া তার মুখ। তুঘরিল তুগান বলল, তাদের গোয়েন্দা কর্মীর দেহ থেকে দ্বিতীয় যে গুলি পাওয়া গেছে সেটা আমার পিস্তলের, সে ব্যাপারে তারা নিশ্চিত। কে গুলি ছুড়ল তা তারা বের করবেই। আমাকে যে তারা ছেড়েছে এটা তাদের সাময়িক কৌশল। একটু থামল তুঘরিল তুগান, একটু ঢোক গিলল, আর একটু নড়েচড়ে বসে বলল, মা ফায়জাবা, তোকে নিয়ে আজ রাতে কোথাও চলে যেতে চাই। ফায়জাবা চমকে উঠল, মুখ তুলে বলল, কেন আব্বা? রশিদবের মতোই তোকে তারা নিয়ে যাবে, আমি তা সইতে পারব না বলে দুহাতে মুখ ঢাকল তুঘরিল তুগান। শক্ত ও কঠোর প্রকৃতির তুঘরিল তুগান শিশুদের মতো কেঁদে উঠল। ফায়জাবা উঠে এলো, পাশে দাঁড়িয়ে পিতার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কিছু ভেবো না আব্বা, আমি কোনো কিছুকেই ভয় করি না। চুপ কর, বলল তুঘরিল তুগান, আমি জীবিত থাকতে তোর গায়ে কেউই হাত তুলতে পারে না। আমি তা হতে দেব না। আজ রাতে আমরা চলে যাব এখান থেকে। পিতার মাথায় হাত বুলাতে বুলাতে ফায়জাবা বলল, কোথায় যাব আব্বা? জানি না। কেন? এত বড় দেশে তোকে নিয়ে মাথা গুজবার এতটুকু জায়গা কোথাও পাবো না? এই কষ্টের মধ্যেও হাসি পেল ফায়জাবার। তার আব্বা অবুঝ হয়ে গেল নাকি? কমিউনিস্ট দেশে সরকার সর্বনিয়ন্তা, তার সাথে বিরোধ করে কেউ এখানে বাঁচার অধিকার পায় না। নিরাপদ জায়গা তার আবার কোথায় মিলবে? আমরা কি দেশ ত্যাগ করতে পারবো?
প্রয়োজন হলে তাই করব। আমাদের পূর্বপুরুষরা এই কমিউনিস্টদের অত্যাচারে তাদের হাত থেকে নিজেদের ঈমান আকীদা রক্ষার জন্য লাখ লাখ সংখ্যায় দেশ ত্যাগ করেছে। আমরা তাদের পথ অনুসরণ করব। কিন্তু সাইমুমেরা তো দেশের ভেতরে থেকেই দেশকে জাতিকে মুক্ত করার জন্য কাজ করছে, বলল ফাইজাবা। আমার যেটুকু বোঝার বাকি ছিল রশিদব তা বুঝিয়ে দিয়ে গেছে। ওদের পাশে দাঁড়াতে পারলে গৌরব বোধ করব। ফাইজাবা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় দারোয়ান এসে দরজায় দাঁড়ালো, তার সাথে 3 জন পুলিশ অফিসার। পুলিশ অফিসারদের উপর নজর পড়তে তুঘরিল তুগান উঠে দাঁড়ালো। গোটা দেহে তার রক্তের এক উৎস স্রোত বয়ে গেল। একজন পুলিশ অফিসার দরজা পেরিয়ে এগিয়ে এলো, বলল, ফাইজাবাকে জেনারেল বরিসের অফিসে নিয়ে যেতে এসেছি। চমকে উঠল না তুঘরিল তুগান, শুধু ডান হাতটা তার একবার মুষ্টিবদ্ধ হল। এগিয়ে এলো সে পুলিশ অফিসারের দিকে। মুখ তার ভাবলেশীন, কিন্তু চোখের দৃষ্টিতে এক তীক্ষ্ণতা। শেষ মুহূর্তে এগিয়ে আসা পুলিশ অফিসার বোধহয় কিছু সন্দেহ করেছিল। তার হাতটা কোমরের বেল্টে ঝুলানো রিভলভারের বাঁটে উঠে এসেছিল, কিন্তু যতটা সে ভাবেনি তার চেয়েও দ্রুত ঘটনাটা ঘটে গেল। তুঘরিল তুগান প্রায় ঝাঁপিয়ে পড়ে পুলিশ অফিসারটির খাপ থেকে রিভলভার ছিনিয়ে নিল এবং সঙ্গে সঙ্গে গুলি বর্ষিত হল তার হাতের রিভলভার থেকে। ঢলে পড়ল পুলিশ অফিসারটির রক্তাক্ত দেহ। চোখের পলকে ঘটে গেল ঘটনাটা। মুহূর্তের জন্য একটা কিংকর্তব্য বিমূঢ়তা ছড়িয়ে পড়ল বাকি 2 জন পুলিশ অফিসারের মধ্যে, কিন্তু পরক্ষণেই তারা ঝাঁপিয়ে পড়ল তুঘরিল তুগানের উপর। তুঘরিল তুগান তার রিভলভার উঁচু করে তুলে ধরেছিল। তারা ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে রিভলভারের একটা ফায়ার হলো। গুলিটা ব্যর্থ হলো না। একজন পুলিশ অফিসারের বুকের বাম পাশে ঢুকে গেল গুলিটা। এক পাশে ঢলে পড়ে গেল তার দেহ। তুঘরিল তুগান পড়ে গিয়েছিল, হাতের রিভলভারটা ছিটকে পড়েছিল তার থেকে। তৃতীয় পুলিশ অফিসারটি এসে চেপেছিল তার উপর। পুলিশ অফিসারটি 2 হাত চেপে বসেছিল তুঘরিল তুগানের গলায়। তুঘরিল তুগান তার ডান হাত পাকিয়ে ঘুষি লাগালো তার কানের নিচে, ঠিক নরম জায়গাটার লক্ষ্যে, কিন্তু মাথাটা চকিতে ঘুরিয়ে নেয় ঘুষিটা গিয়ে লাগলো ঘাড়ের নিচের জায়গাটাই। এই সময় পুলিশ অফিসারের হাতটা কিছুটা আলগা হয়ে গিয়েছিল। তুঘরিল তুগান এক ধাক্কায় তাকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়েই আবার ঝাঁপ দিল পুলিশ অফিসারটির উপর, কিন্তু পুলিশ অফিসারটি ততক্ষণে তার রিভলভারটি তুলে নিয়েছিল। সে রিভলভারের গুলি তুঘরিল তুগানের বুকটি একদম এফোড় এফোড় করে দিল। ফাইজাবা পিতার ছিটকে পড়া রিভলভারটা কুড়িয়ে নিয়েছিল। পিতৃহন্তা পুলিশ অফিসারটির রিভলভার অন্যদিকে ঘুরাবার আগে ফাইজাবার রিভলভার অগ্নিবৃষ্টি করল পরপর 2 বার। পুলিশ অফিসারটির মাথা একেবারে গুঁড়ো হয়ে গেল। গুলির শব্দ শুনে বাইরে থেকে 2 জন পুলিশ অফিসার ছুটে আসছিল। উদ্যত রিভলভার হাতে তারা এসে দাঁড়ালো সেই দরজায়। ফাইজাবা গুলি করে রিভলভারটা ফেলে দিয়ে ঝুঁকে পড়েছিল পিতার মুখের উপর। পাগলের মতো ডাকছিল সে তার আব্বাকে। উদ্যত রিভলভার হাতে দাঁড়ানো 2 জন পুলিশ অফিসারের একজন বলল, এবার আসুন মিস ফাইজাবা, অনেক করেছেন। চকিতে চোখ তুলে তাকিয়ে ফাইজাবা ছুটল রিভলভারের দিকে। রিভলভারে হাত দিবেন না ফাইজাবা, হাত একেবারে গুঁড়ো করে দেব, চিৎকার করে উঠল একজন পুলিশ অফিসার। ফাইজাবা দাঁড়িয়ে গেল। সেই পুলিশ অফিসার আবার চিৎকার করে উঠল, বেরিয়ে আসুন, জেনারেল বরিস অপেক্ষা করছেন। ফাইজাবা দাঁড়িয়েই থাকল। পুলিশ আবার গর্জে উঠল, শেষবারের মতো বলছি, আসুন আমাদের সাথে, তা না হলে বল প্রয়োগ করতে হবে আমাদের। এবার ফাইজাবা বেরিয়ে এলো। আগে আগে সে চলল, পিছনে 2 জন পুলিশ অফিসার। বাইরে এসে গাড়ির দিকে 3 জন এগোচ্ছিল। আগে ফাইজাবা, পেছনে উদ্যত রিভলভার হাতে 2 জন পুলিশ অফিসার। হঠাৎ এ সময় 2টো গুলির শব্দ হলো। আর্তনাদ করে 2 জন পুলিশ অফিসার লুটিয়ে পড়ল মাটিতে। 2 জনের মাথায় গুলিতে এফোড় ওফোড় হয়ে গেছে। কয়েক মুহূর্ত বিস্ময়ের ঘোর নিয়ে কিংকর্তব্যে বিমূঢ়ভাবে দাঁড়িয়েছিল ফাইজাবা। এ সময় 2 জন যুবক এসে দাঁড়ালো তার পাশে। 2 জনেই ফাইজাবার পরিচিত। একজন কলখজের গণনিরাপত্তা অফিসার আহমদব, আরেকজন স্টোর সিকিউরিটি অফিসার আলী খান। তারা এসে সালাম দিল। তারপর নরম এবং দ্রুত কণ্ঠে বলল, মিস ফাইজাবা, গাড়িতে উঠুন। তাদের সালাম দেওয়া শুনে ফাইজাবা যতটা আশান্বিত হয়েছিল
তাদের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সে আশাটা তিরোহিত হতে চাইল। ফায়জাবা জিজ্ঞেস করল, আমাকে কোথায় যেতে হবে? তারা মুখ না তুলে চোখ নিচু রেখেই জবাব দিল, আমরা সাইমুমের কর্মী, আমরা খোঁজ নিতে এসেছিলাম আপনাদের। ফায়জাবা আর কোনো কথা না বলে পুলিশের ওই গাড়িতে এসে বসল। ড্রাইভিং সহ সামনের সিটে গিয়ে বসল ওই দুই যুবক। গাড়ি চলতে শুরু করেছে। দুজন যুবকের একজন বলল, দেরি করেছি আমরা আসতে মিস ফায়জাবা, ওরা আসবে আমরা জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবে জানতাম না। ফায়জাবা বলল, আপনাদের এই পরিচয় জেনে খুশি হয়েছি। আপনাদের পরিচয় জেনেও আমরা খুশি হয়েছি। দুঃখিত যে আমরা ওদের জন্য কিছুই করতে পারলাম না। তারপর সবাই চুপ। লাইট নিভিয়ে অন্ধকার পথে কলখজের বাইরের এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে এগিয়ে চলছিল গাড়ি। প্রায় 3 ঘন্টা পরে কলখজের উত্তর প্রান্তে পশ্চিমের এক উপত্যকায় এসে গাড়ি দাঁড়ালো। গাড়ি দাঁড়াতেই দুদিক থেকে দুটি ছায়ামূর্তি গাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে আহমদব সামনের জনকে উদ্দেশ্য করে বলল, কি খবর আসলাম, সবাই এসেছে? এসেছেন শহীদরা? আনা হয়েছে। এখন জনাব ইউসুফ সামিল এলে দাফন হবে। ইউসুফ সামিল কলখজ আদালতের 3 বিচারপতিদের একজন। অবশিষ্ট 2 জন বিচারপতি রুশ, একমাত্র তিনিই তুর্কি। ইউসুফ সামিল সাইমুমের সারাকায়া ইউনিটের প্রধান। গাড়িতে আবার উঠে বসল আহমাদাব। গাড়ি আবার চলতে শুরু করল। মিনিট 15 চলার পর গাড়ি উপত্যকার পশ্চিম প্রান্তে এসে দাঁড়ালো। সেখানে অনেকগুলো লোক, কেউ বসে কেউ দাঁড়িয়ে। এক জায়গায় গোল হয়ে কিছু লোক দাঁড়িয়ে। পাশাপাশি 2টো লাশ সেখানে রাখা, একটি জামাতিনের, অন্যটি রশিদবের। জামাতিনের লাশ ছিল মর্গে, আর রশিদবের লাশ বাজারে টাঙ্গিয়ে রাখা হয়েছিল। কিন্তু টাঙ্গানো বেশিক্ষণ থাকেনি। রাতের অন্ধকার নামতেই স্থানীয় জনসাধারণের সাথে মিলে সাইমুম কর্মীরা রশিদবের লাশ নিয়ে এসেছে, আর জামাতিনের লাশ মর্গ থেকে নিয়ে আসা হয়েছে। শহীদদের লাশ অবমাননার শিকার হবে, কবর পাবে না, সাইমুম এটা বরদাস্ত করতে পারেনি। তাই এ দাফনের ব্যবস্থা। ইউসুফ সামিল এসে পৌঁছলেন অল্পক্ষণের মধ্যেই। এসেই তিনি কথা বললেন ফায়জাবার সাথে। ফায়জাবাকে সান্ত্বনা দিয়ে সস্নেহে বললেন, তোমার আব্বা, তুমি, রশিদব ও জামাতিনের জন্য আমরা গৌরব বোধ করছি। দুঃখ করো না, তোমার কোনো চিন্তা নেই। সাইমুম তোমার নিজ পরিবার। এখানে পিতার স্নেহ, মায়ের ভালোবাসা, ভাইদের আদর সবই পাবে। কবর তৈরিই ছিল। ইউসুফ সামিল আসার সঙ্গে সঙ্গে জানাজা হয়ে গেল। তারপর 2 শহীদকে দাফন করা হলো। যাতে কবরের চিহ্ন সবার নজরে না পড়ে, এজন্য পাথর ছড়িয়ে ছিটিয়ে রাখা হলো সবটা জায়গা জুড়ে। দাফন শেষে মুনাজাত শেষ করার পর ইউসুফ সামিল বলল, আমাদের পশ্চিম উজবেকিস্তানের এরাই প্রথম শহীদ। এদের দিয়ে উদ্বোধন হলো এখানকার শহীদি ঈদগাহের। এই শহীদি ঈদগাহ আমাদের জীবনের প্রতীক, জয়ের প্রতীক। অনেক দূরে শুভে সাদিকের যে আলোক রেখা ফুটে উঠেছে, তা মুক্তির সূর্যোদয়ে রূপান্তরিত হবে এ শহীদদের রক্ত ভেজা পথ বেয়ে। সবাই নীরব, কারো মুখে কোনো কথা নেই। উপত্যকা পথে এগিয়ে আসা গাড়ির শব্দে নীরবতা ভঙ্গ হল। সবাই ওদিকে মুখ ফিরালো। গাড়ি এসে থামল তাদের সামনে। গাড়িতে অনেকগুলো নতুন শহীদদের লাশ। গাড়ি থেকে নামল আবদুল্লাহ জমিরভ। বলল সে, সন্দেহ করে আজ যাদের ওরা গ্রেফতার করেছিল, অকথ্য নির্যাতনের পর সন্ধ্যায় সবাইকে ওরা হত্যা করেছে। বাজারে ফেলে রেখে গিয়েছিল ওদের সবাইকে। সকলের দেখার জন্য আরও লাশ আসছে অন্য গাড়িতে। কারো মুখে কোনো কথা জোগালো না। নীরব সবাই, মাথা নিচু। রাতের অন্ধকার না থাকলে দেখা যেত কারো চোখই শুকনো নেই। নীরবতা ভাঙল ইউসুফ সামিল। বলল, এমন একটা দিন আসবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবে তা ভাবিনি। আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আমাদের মনে হচ্ছে মুক্তির সোনালী দিগন্ত আর খুব বেশি দূরে নয়। এক পাশে দাঁড়িয়েছিল ফায়জাবা। রশিদবের দেহ কবরস্থ হওয়ার পর তার চোখের পানি শুকিয়ে গেছে। সেখানে এসে দাঁড়িয়েছে কঠোর শপথের এক দীপ্তি। ইউসুফ সামিল তার দিকে এগিয়ে এলো। বলল, এখন তোমাকে আমার বাসায় পাঠিয়ে দেই। কাল তুমি যাবে আমাদের মহিলা হেডকোয়ার্টার
লেনিন স্মৃতি পার্কে। অনেক সংগ্রামী বোন তুমি সেখানে পাবে। নীরবে মাথা নেড়ে সায় দিল ফায়জাবা। তাশখন্দের 11 তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন। ভবনের 10ম তলার বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। উজবেক ফার্স্ট সেক্রেটারির অফিস এটা। তার বিশাল চেয়ারটি শূন্য। তার শূন্য চেয়ারে বসে আছে জেনারেল বরিস। সারাকায়ের ঘটনার পর ফিরে এসে জেনারেল বরিস উজবেকিস্তান সহ এ অঞ্চলের সবগুলো মুসলিম রিপাবলিকের সরকার এবং কমিউনিস্ট পার্টিকে বরখাস্ত করেছে। কোনো মুসলিম নেতৃত্বকে সে আর বিন্দুমাত্র বিশ্বাস করে না। জেনারেল বরিসের মুখ সে আগের মতোই টকটকে লাল। সে কথা বলছিল সদ্য মস্কো থেকে আসা ওই এলাকার জন্য নিযুক্ত গভর্নর আদ্রে সিপিলভের সাথে। বলছিল সে, প্রতিটি মুসলমান একটা করে শয়তানের বাচ্চা। সুযোগ পেলে ওরা তোমাকে কালসাপের মতো ছোবল দেবে। সারাকায়ের কমিউনিস্ট পার্টি, কমসমল কিছুই আমাদের হাতে ছিল না। কমিউনিস্ট পার্টি ও কমসমলের নেতারাই আমাদের নিরাপত্তা এজেন্টদের হত্যা করে সাইমুমের পথ নিরাপদ করে দিয়েছে। ছদ্মবেশী শয়তান তুঘরিল তুগানেরও মুখোশ শেষ পর্যন্ত খসে পড়েছে। অবাক ব্যাপার, সাধারণ মুসলমানরাও রাতারাতি যেন একদম পাল্টে গেছে। সাইমুমের কোনো খবর ওদের কাছ থেকে পাওয়া যায় না। রশিদবের লাশ তারা সরিয়ে নিয়ে মুসলিম কায়দায় দূরের এক উপত্যকায় দাফন করেছে। জেনারেশনের পর জেনারেশন কমিউনিস্ট শাসনে থাকলেও ওদের মুসলমানিত্ব আমরা খতম করতে পারিনি। মুসলমানিত্ব খতম না করে আমরা ওদের ঈমান খতম করতে পারব না। বলশেভিকদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা ফ্ররা কাজ করব। ওদেরকে আমাদের মনে করে যে শাসনের সুযোগ দিয়েছিলাম তা আর নয়। কিন্তু মুসলিম অফিসার ও কর্মচারীদের গণট্রান্সফারের আমাদের সিদ্ধান্ত মুসলিম জনগণের মধ্যে কি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না? বলল আদ্রে সিপিলভ। করবে, বলল জেনারেল বরিস। করবে জেনেও এটা করা হয়েছে, কারণ এর কোনো বিকল্প নেই। জামিলভের মতো বিশ্বস্ত অফিসার, তুঘরিল তুগানের মতো বহু বছরের নির্ভরযোগ্য সাথী, রশিদব ও জামাতিনের মতো তুখোড় এবং নিবেদিত প্রাণ কর্মী যখন বিগড়ে গেছে, বিগড়ে গিয়ে বিদ্রোহীদের দলে যোগ দিয়েছে এবং তাদের বন্দুক নির্মম হয়ে উঠেছে আমাদের বিরুদ্ধে, তখন মুসলমানদের আর কাউকেই বিশ্বাস করা যায় না। কারো উপরেই সামান্যতম নির্ভরতাও রাখা যায় না। এই অবস্থায় মুসলিম অঞ্চল থেকে তাদের সরিয়ে দেয়াই তাদের জন্য সবচেয়ে লঘুদণ্ড। এই পদক্ষেপই আপাতত নিয়েছে। প্রতিক্রিয়া প্রকাশের পথ না পেলেই তা অবশেষে থেমে যাবে। আর অফিসার কর্মচারীদের অসন্তোষ, ওর পরোয়া আমরা করি না। মস্কো সহ রুশ অঞ্চলের বিভিন্ন জায়গায় এমনভাবে ওদের ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যে ওরা সেই পরিবেশে মাথা তোলার কোনো সুযোগই পাবে না। এ সময় জেনারেল বরিসের ইন্টারকম কথা বলে উঠল। পিএ জানালো ব্রিগেডিয়ার পুশকিন সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। জেনারেল বরিস ঘড়ির দিকে একবার তাকিয়ে জবাব দিল, 5 মিনিট পর পাঠাও। পিএর সাথে কথা শেষ করে সে ইন্টারকমে কথা বলল পার্সোনাল সেক্রেটারি ভিক্টর কমাকভের সাথে। বলল, ভিক্টর, এখনই নির্বাচনের উপর ফাইলটা নিয়ে এসো। নির্বাচন সংক্রান্ত ফাইলে চোখ বুলাচ্ছিল জেনারেল বরিস। স্প্রিংয়ের মতো পার্টিশন ডোর ঠেলে প্রবেশ করল ব্রিগেডিয়ার পুশকিন। ব্রিগেডিয়ার পুশকিন কমিউনিস্ট সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের গণসংযোগ বিভাগের প্রধান ছিলেন। মুসলিম নিয়ন্ত্রিত প্রশাসন ভেঙে দেবার পর হোম অ্যাফেয়ার্সের দায়িত্ব তার উপর পড়েছে। ব্রিগেডিয়ার পুশকিন বসলে ফাইলে মুখ রেখে জেনারেল বরিস জিজ্ঞেস করল, কতদূর এগোলো পুশকিন? নির্বাচনী জোনের পুনর্গঠন শেষ হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব বন্টনও শেষ করেছি। যে কোনো সময় নির্বাচন। কথা শেষ করতে না দিয়েই জেনারেল বরিস অনেকটা বিরক্তির সাথেই বলে উঠল, আসল কথায় আসছ না কেন? মনোনয়নের কত দূর? একটু ঢোক গিলে ব্রিগেডিয়ার পুশকিন বলল, আমরা অনেকটাই গিয়েছি। উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, কিরগিজিস্তান এই 5টি রাজ্যের জন্য 100টি সুপ্রিম সোভিয়েতের সিট রয়েছে। এই 100টি সিটের জন্য সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী 100 জন রুশীয়কে পাওয়া গেছে, কিন্তু রাজ্য কংগ্রেসের 500টি সিটের জন্য 150-র বেশি রুশীয়কে অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি। তার উপর সমস্যা দাঁড়িয়েছে, রুশরা কেউ ভয়ে প্রার্থী হতে রাজি হচ্ছে না। প্রায় কথা কেড়ে নিয়ে জেনারেল বরিস বলল,
ভয় রাখো তোমার, ওরা সব নির্বাচিত হয়ে ঘাড়টা বাড়িয়ে দিয়ে তুর্কিদের মধ্যে ঘুরে বেড়াবে, নাকি যে ভয় ওদের কাঁপতে হবে? একটু থেমে জেনারেল বরিস আবার বলল, রাজ্য কংগ্রেসের বাকি সিটগুলোর জন্য এমন সব মুসলমান খুঁজে বের করো যারা আধুনিক শিক্ষিত এবং কোনো প্রকার ধর্মীয় অনুশাসন মেনে চলে না। আগামী 15 দিনের মধ্যেই তোমাকে নির্বাচন সম্পন্ন করতে হবে। মুসলিম রিপাবলিকগুলোর সরকার ও কমিউনিস্ট পার্টি ভেঙে দেওয়ার আন্তর্জাতিকভাবে নানা সন্দেহ করার কারণ সৃষ্টি হয়েছে। জাতিগত নিপীড়নের অভিযোগ ইতিমধ্যে অনেকে তুলেছে। সুতরাং তাড়াতাড়ি একটা নির্বাচন করে সবাইকে বোঝাতে হবে নিছক একটা অন্তর্বর্তীকালীন প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ওই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কথা শেষ করে চেয়ারে পা এলিয়ে চোখ বুঝল জেনারেল বরিস। এর অর্থ তার কথা শেষ। কোনো কথা না বলে ফাইলটা হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ালো ব্রিগেডিয়ার পুশকিন। তখন সন্ধ্যা। 5 জন সৈনিক পরিবেষ্টিত নির্বাচনী অফিসার বেরিয়ে গেল আহমদ নুরভের বাড়ি থেকে। রুশ নির্বাচনী অফিসার পেছন ফিরে তাকালে দেখতে পেত একরাশ কালি যেন ঢেলে দেওয়া হয়েছে আহমদ নুরভের মুখে। নির্বাচনী অফিসার বেরিয়ে গেলে আহমদ নুরভ অন্ধকার মুখ নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়ির হলরুমে তখন সান্ধ্য নাচ চলছে। স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবাই ওখানে জুটেছে। প্রতিদিনই বিনোদনের এ আসর বসে। হলের মাঝখানে গোল টেবিলের সুদৃশ্য পানাধার এবং পান পাত্র। রুশীয় মদ, ভদকার কড়া আমেজে নাচের উচ্ছলতা পাখির মতো যেন পাখা মেলে। আষাঢ়ের আকাশের মতো অন্ধকার মুখ নিয়ে আহমদ নুরভ গিয়ে নাচঘরের একটা সোফায় ধপ করে বসে পড়ল। তার উপর প্রথমে চোখ পড়ল সাদেকার। সাদেকা আহমদ নুরভের বড় মেয়ে, বয়স 22। তাশখন্দ বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করে বেরিয়েছে সে এক বন্ধুর সাথে নাচছিল। নাচ ছেড়ে দিয়ে সে পিতার কাছে এসে বসল। কি হয়েছে আব্বা, অসুস্থ তুমি? বলল উৎকণ্ঠিত সাদেকা। না মা, সংক্ষিপ্ত উত্তর দিল আহমদ নুরভ। না আব্বা, আমি দেখতে পাচ্ছি তুমি কেমন যেন মুষড়ে পড়েছ। কি হয়েছে বলো, ডাক্তার ডাকবো? না মা, আমি অসুস্থ নই। তাহলে? মন খারাপ লাগছে। কেন, কি হয়েছে? এ সময় আহমদ নুরভের স্ত্রী এসেও তাদের পাশে বসল। তার চোখেও প্রশ্ন। সাদেকা বলল, আব্বা চলো ড্রয়িং রুমে। বলে সাদেকা তার আব্বাকে হাত ধরে টেনে নিয়ে ড্রয়িং রুমে চলল। পিছনে পিছনে আহমদ নুরভের স্ত্রীও চলল। ড্রয়িং রুমে আহমদ নুরভের পকেট থেকে একটা কাগজ বের করে সাদেকার হাতে তুলে দিল কিছু না বলে। সাদেকা কাগজটিতে দ্রুত চোখ বোলালো, বলল, এ কি আব্বা, এই যে রাজ্য কংগ্রেসের জন্য তোমার মনোনয়নপত্র, তুমি কি ভোটে দাঁড়াচ্ছ? সাদেকার শেষ বাক্যটি বিস্ময়সূচক এক চিৎকারের মতো শোনাল। আহমদ নুরভ বলল, আমি দাঁড়াচ্ছি না, আমাকে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে। জোর করে? জোর করবে কেন? আদেশ দিচ্ছে। এ আদেশ অমান্য করলে বিদ্রোহী হিসাবে অভিযুক্ত হতে হবে। দাঁড়ানো না দাঁড়ানোর মতো নাগরিক স্বাধীনতাটুকুও কি নেই? হাসালে মা, সব বুঝেও স্বাধীনতার নাম করছো? তাহলে সাইমুম সব সত্য কথাই বলে? আমি পচে গেছি মা, ওদের মতো সত্য বলার সৎ সাহসও আমার নেই। মনে হয় এ দিকটি বিবেচনা করেই ফ্রয়ের কমিউনিস্ট সরকার আমার উপর তাদের আস্থা স্থাপন করেছে। কিন্তু আব্বু, বিদ্রোহী হওয়ার অভিযোগ থেকে বাঁচতে গিয়ে তো তোমাকে জাতির বিরুদ্ধেই বিদ্রোহ করতে হবে। কমিউনিস্ট সরকার মুসলিম প্রভাবিত প্রশাসন ও পার্টি ভেঙে দিয়ে এই নির্বাচন নামের প্রহসনের মাধ্যমে এ অঞ্চলের রুশ অধিবাসী এবং মুসলিম নামের লোকদের দিয়ে একটা বংশবদ পার্টি ও প্রশাসন গড়তে চাই। এ কাজে যে মুসলমান তাদের সহযোগিতা করবে তারা জাতি বিদ্রোহী এবং দালাল হিসেবেই চিহ্নিত হবে। আমার তো সেটাই উদ্বেগের বিষয় মা। একটা দীর্ঘশ্বাস চাপতে চাপতে বলল আহমদ নুরভ। আহমদ নুরভ একজন সরকারি সুবিধাভোগী পার্টি কর্মী এবং গোয়েন্দা ও ইনফরমার। পূর্ব উজবেকিস্তানে এক বিরাট চারণক্ষেত্রের মালিক সে। সবাই নীরব। এবারও প্রথমে কথা বলল সাদেকাই। বলল সে, চলো আব্বা, তোমাকে মসজিদের বাবা খান হুজুরের কাছে নিয়ে যাই। এই অবস্থায় আমি মনে করি তিনি উপযুক্ত পরামর্শ দিতে পারেন। আহমদ নুরভ বলল, কোনোদিন ও পথে পা বাড়ায়নি, কোনোদিন তার কাছে যায়নি। আজ কোন মুখে তার কাছে যাব সাদেকা? না আব্বা,
তার মতো লোক হয় না। দুনিয়ার কোনো মানুষ সম্পর্কে তার কোনো কুধারণা নেই। এবার মুখ তুলল আহমদ নুরাবের স্ত্রীও। বলল সে, সাদেকা ঠিক বলেছে, আমি অনেকবার গেছি তার দরবারে। গেছো তুমি? কেন? বিস্ময়ে প্রশ্ন তুলল আহমদ নুরব। সাদেকার নাম সুলতানা সাদেকা এবং ছেলে পেটবের নাম আহমদ ওমর, তার কাছ থেকেই নেয়া। ছেলে মেয়ের কানে তিনি এসে কালেমা পড়ে গেছেন এবং আকিকা তার মাধ্যমেই দিয়েছি। এত শব্দ আমি জানি না। বলেনি তো কোনোদিন আমাকে। বলিনি ভয়ে। আহমদ নুরাব কোনো কথা বলল না। তার শূন্য দৃষ্টি চেয়ে থাকল ড্রয়িং রুমের জানালা দিয়ে বাইরে মাঠের দিকে। নীরবতা ভেঙে সাদেকা বলল, চলো আব্বা, বাবা খান হুজুরের কাছে। আহমদ নুরব নীরবেই উঠে দাঁড়াল। বলল, চলো।